দর্শক, এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। আপনারা জানেন, আমাদের এই আয়োজনে আমরা একজন করে অতিথি নিয়ে আসি, যার সঙ্গে আমরা গল্প করি, তার কাছ থেকে আমরা জানতে চাই তার লাইফস্টাইল বিষয়ক অনেক জানা এবং অজানা তথ্য। তো আপনাদের কথা মাথায় রেখেই আমরা প্রতিবার আপনাদের প্রিয় কিছু মানুষকে আনার চেষ্টা করি, আজকেও ঠিক তাই। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি অভিনয় দিয়ে কিন্তু ইতোমধ্যে আমাদের সকলের মনে জায়গা করে নিয়েছেন। তিনি আমাদের সকলের প্রিয় অভিনেতা খায়রুল বাশার। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাকে অনেক অভিনন্দন আজ নেটওয়ার্কের বাইরের ৩ বছর পূর্তি উপলক্ষে। তো নেটওয়ার্কের বাইরে নিয়ে আমরা একটু কথা বলবো। নেটওয়ার্কের বাইরের অফারটা যখন আপনার কাছে আসে, তখন আমরা জানি যে আপনি কিন্তু খুব সিলেক্টিভ ওয়েতে আসলে কাজগুলো করে থাকেন। তখন কোন বিষয়টা আপনাকে বেশি টেনেছিল এটাতে কাজ করবার জন্য? নেটওয়ার্কের বাইরে আগে আমি ক্লোজ আপ কাছে আসার গল্প করি, সেখান থেকে আসলে আরিয়ান ভাই আমাকে দেখে রাখেন যে, বা উনি ভাবেন যে ওকে নিব, এরকম যেটা উনি আমাকে শেয়ার করেন আর কি। তো সেখান থেকে বলা, তখন যখন এই গল্পটার আমি কল আসলো যে আরিয়ান ভাইয়ের অফিসে যেতে হবে, গেলাম এবং এই গল্পটা পড়লাম। পরপর যে ব্যাপারটা খুব বেশি আসলে হুক করলো, যেটা বন্ধুত্বের গল্প এবং একটা চমৎকার জার্নির গল্প এটা। এবং জানি শেষে যেই ট্রেজারি, সেটা তো আসলেই কষ্টের, বাট মনে হলো যে এটা খুবই চমৎকার একটা জার্নির গল্প এবং এই গল্পের ভিতর দিয়ে আমরা বন্ধুত্বটাকে দেখতে পারি এবং এই তারুণ্যের যে নানা রকম ভাবনা এবং তারুণ্যের মধ্যে যেই বাঁধ ভাঙার যে একটা প্রবণতা, তো এই সব কিছুই ছিল এই চার বন্ধুর মধ্যে। নানাজনের নানা রকম চিন্তা, যে সেই করবে, সে বাইরে যাবে, তো সব মিলিয়ে এবং এত স্বপ্নর ভিতরে যে কত লাইফ যে অনেক সময় অনেক ভাবেই অনিশ্চিত, সেই সব কিছু মিলে একটা খুব চমৎকার প্যাকেজ মনে হচ্ছিল আর কি গল্পটা। তো সেই জায়গাটাই বেশি করে আর কি, বেশি আকৃষ্ট করে। হ্যাঁ, তো আমরা কিন্তু দেখেছি নেটওয়ার্কের বাইরের মধ্যে আপনি যেটা বললেন যে বন্ধুত্বের বিষয় থাকে, তরুণদের মধ্যে যে উদ্দীপনাটা থাকে, সেই বিষয়টা ছিল সেখানে। এবং সেই সাথে আমরা যে গল্পটা দেখেছি, সেই গল্পে আপনারা যেভাবে নিজেদের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকের লাইফের সাথে রিলেট করতে পারছে। আমরা এর পরপরই দেখেছিলাম যে ছোট ছোট কিছু ক্লিপস অনেক বেশি ভাইরাল হয়েছে, সবাই অনেক বেশি শেয়ার করছিল এবং তার মধ্যে অনেক ধরনের গল্প, অনেক ধরনের মরিত ছিল। তখন বুঝেছিলেন কিনা যে এত ভালোবাসা পাবেন? না, তখন সেটা আসলে চিন্তা ছিল না। চিন্তা ছিল যে এই গল্পটাকে কিভাবে ভালো করা যায়, বা এখানে যে আমি অভিনয় করবো, আমার কাছে চ্যালেঞ্জ ফিল হচ্ছিল এবং তখনও তো অনেক নতুন আমি। তো খুব প্রেশারও নিচ্ছিলাম যে আসলে ঠিকঠাক হবে তো, আবার চরিত্রটা যেটা সে যে অনেক প্রেশার নেবে এরকম না, সেই প্রেশারটা নিয়ে তাকে খুব স্বতঃস্ফূর্ত থাকতে হবে, সে খুবই একটু চঞ্চল। হ্যাঁ, তো আমি তো একটু চুপচাপ টাইপের মানুষ, তো আমি এটা আসলে ঘটাবো যে কীভাবে কি বিলিভ করার ট্রাই করি আমি অ্যাক্টিং সময়। আগে হয়তো অনেক চাপ নিই, বাট যখন সেটে যায় আমি একদম ছেড়ে দিই সব, যে মিনিংফুল অ্যাক্টিংটা করতে হবে, যেই সংলাপটা আমি বলছি বা যে ঘটনাটা ঘটাচ্ছি সেটাকে ঘটাতে হবে, এবং আমি এজ এ দর্শক দেখে যেন আমার কাছে মনে হয় যে ওকে ফাইন, হ্যাঁ এটাই ঘটছে এখানে। তো এটাই আমার ক্ষেত্রে এটাই ঘটে। আমি যখন কাজ করতে যাই অনেক অনেক চাপ নিই, সেটে যাওয়ার পর সব চাপ বাদ দিয়ে কিন্তু এটা তো আসলেই চাপের বিষয়। যারা অনেক বেশি চঞ্চল তাদেরকে যদি একটু চুপচাপ অভিনয় করতে বলা হয়, সেটা করা যায়, ওকে। কিন্তু যারা আসলেই চুপচাপ, যাদের স্বভাবই চুপচাপ থাকা, তারা কিভাবে আসলে এই চরিত্রটাকে প্রস্ফুটিত করে? আমি একটু চুপচাপ থাকি, সেটা তো কিছুটা সুযোগের অভাবে, ছোটবেলা থেকেই যদি বলি, একটু সুযোগের অভাবে থেকে আমার মধ্যে এক ধরনের আসলে একটা আবহ তৈরি হয়েছে যে আমি একটু চুপচাপ বা এরকম। এখন সেটা ভাঙিও না, খুব কম। বাট আমার বন্ধু বান্ধব তো জানে যে আমি কত চঞ্চল, আমার ক্লোজরা জানে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো চঞ্চল মানুষকে পছন্দ করি, চঞ্চল মানুষটাকে আমি অবজার্ভ করি এবং তাকে আমার ভালো লাগে যে ও খুবই, ও যেটা ভাবে করে, যেটি করে ওকে, তো এটা খুব সুন্দর, এটা তো সবাই পারে না। তো সেই অবজারভেশন থেকেই আসলে এবং সেই ভালো লাগা থেকেই সেটার প্রভাব তো আমার মধ্যেও থাকে, সেটা প্লে করার ট্রাই করার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে কষ্টটা একটু বোধহয় কমই হয়, হ্যাঁ, চ্যালেঞ্জটা একটু কম হয়। আচ্ছা, আমরা জেনেছি যে ছোটবেলায় আর কি, যখন যেই সময়টাতে আমাদেরকে এই মিন লাইফ ডিসাইড করতে বলা হয় বা জিজ্ঞাসা করা হয়, ঠিক তখন থেকে আপনার ইচ্ছে ছিল যে আপনি শিক্ষকতা করবেন, বড় হয়ে শিক্ষক হবেন। সেই শিক্ষকতা থেকে অভিনয়, এটা ট্রান্সফার হতে কতটুকু টাইম লাগলো এবং কিভাবে হলো? এটা আমি যখন
ছোটবেলায় তো এটা ভাবতামই, কারণ আমার টিচার আমাকে খুব স্নেহ করতো, আমার মনে হতো আর কি। এবং ওনারা পড়াতেন এবং খুবই আমাদের নিয়ে সচেতন ছিলেন, কেন পড়া হয় না এই। তো আমার কাছে মনে হতো এটাই তো ওনাদের খুব রেসপন্সিবল একটা জব। হ্যাঁ দায়িত্ব, এবং ওনারা ওইটা পড়তে গিয়ে আমাকে পিটাবে, পড়াবে, বলবে, বকবে, এবং এটা তো আমার ভালোর জন্য। এবং একজন টিচার কত মানে সিনসিয়ার আসলে তার ছাত্রদের প্রতি। তো এরকম এরকম ভাবতাম, আর তখন মনে হতো আমিও বড় হয়ে টিচার হব, এবং টিচারদের প্রতি আমার প্রচণ্ড ভালো লাগা আর কি ছোটোবেলা থেকেই ছিল। তো যখন এসএসসি গেলো, এইচএসসি গেলো, তারপর আসলে আমি জানতাম না যে আমি কি হব। তখন ভাবতাম যে ভালো কিছুই হবে, ভালো কিছু করব। একটু ধীরে ধীরে যতই তখন স্পেসিফিক কিছু ছিল না। বড় হতে থাকলাম, মনে হলো যে নানা কিছুই হতে পারে, বাট আমি চেষ্টা করে যাই, আমি হাঁটতে থাকি। এখন পড়ার বিষয় পড়ি, এখন এই সময়টা ভাবার বিষয় ভাবি। এই বিষয়গুলোতে আমার সম্পৃক্ত হওয়া দরকার। আমার মনে হচ্ছে যে আমি একটু আবৃত্তি করতে চাই, আমি একটু কালচারাল সংগঠনের সাথে সম্পৃক্ত হতে চাই, আমি একটু গান করতে চাই। ওকে, তো করি। হ্যাঁ, অপচয় বলে তো কিছু নাই আমার কাছে তখন মনে হতো, এটা যে অপচয় বলে তো কিছু নাই, এটা আমি আমার সময় তো কেটে যাচ্ছে, ওকে ফাইন, এবং আমি ভালো ফিল করতেছি, গুড ফিল করতেছি, ওকে চলতে থাকুক। এই সব কিছু চলা। এবং ছোটোবেলা থেকে একটা ব্যাপার ছিল যে মানুষকে খুব অবজার্ভ করা হতো, যেটা বলছিলাম যে আমার একটা দুষ্টু বন্ধু তো আছে, তাকে তো আমার ভালো লাগে, কেন কীভাবে কী কী বিষয়গুলো বেশি ভালো লাগে সেটার প্রভাব আমার মধ্যে থেকে যায়। তো এরকম অনেক মানুষ দেখা হতো, কারণ আমার ফ্যামিলিতে পড়াশোনার চাপটা অনেক বেশি ছিল। গ্রাম থেকে যখন শহরে আসলাম, তখন ওই বাসা থেকে খুব একটা বের হতে দিত না। তো বসে বসে ভাবতাম যে পাশের মাঠ থেকে খেলাধুলার আওয়াজ আসতেছে, কেউ বল করতেছে, কেউ বলছে ক্যাচ ক্যাচ ক্যাচ। তো আমি ভাবতাম এটার পিছনে দুইজন দৌড়াচ্ছে, একজন ধরতে পারলো, আরেকজন ধরতে পারলো না, তার এক্সপ্রেশন কি। মানে আপনি আপনার নিজের হ্যাঁ কল্পনায় ওখানে হ্যাঁ, ওই আবিষ্কার কল্পনায় ওখানে আবিষ্কার করতাম। তো এই বিষয়গুলোই আসলে মানুষের এক্সপ্রেশন এবং মানুষের এই চলন, এই ব্যাপারগুলোর প্রতি এক ধরনের ইন্টারেস্ট নিজেকে সম্পৃক্ত করে ফেলছে আর কি, এরকম। তো এই বিষয়গুলো আসার পর যখন ওই কালচার সংগঠন করা, ক্যাম্পাসে আসা, সংগঠনে অনেক অনেক জনের সাথে সম্পৃক্ত হওয়া, হলে মানে অনেক ভাই, জুনিয়র সিনিয়র সবাই, বন্ধু, ক্লাসে ক্লাসমেট, তো অনেক মানুষের সাথে আসলে আমার ওঠা বসা শুরু হলো আর কি, চলাফেরা শুরু হলো। এই প্রতি মানুষকে দেখা, যে সে কেন কথা এইভাবে বলে, সে কেন এত সুন্দর, সে কেন ইয়ে। তো সেই সুন্দরটা বলছি তার চলনে বলনের, যে মানে ভালো যে বিষয়গুলো আপনার লাগতো হ্যাঁ, সেগুলো। তো এগুলার প্রভাব পড়তো। এখন আমি এগুলা প্রভাব পড়ার পর এই লিখতে গিয়ে, লেখা তো আমি পারতাম না, লেখা শেষ হতো না এরকম, আমি তো রাইটার হতে পারতেছি না। এটাকে একটা লিরিক লিখে হয়তো আমি গানও গাইতে পারছি না, এটার এক ধরনের হাসপাস ছিল আর কি ভিতরে। বাট যখন আমি আসলে অভিনয় শুরু করি, তখন মনে হলো যে এক ধরনের আমি শান্তি এখানে পাই। স্যাটিসফ্যাকশনটা আপনি হ্যাঁ, পাচ্ছেন। যে কোনো একটা গল্প বলতে গিয়ে আমি এটাকে নানাভাবে কানেক্ট করার ট্রাই করি, এবং সেটা ঘটানোর ট্রাই করি, এবং ভাবি যে এই জায়গাটায় ওনারা রিলেট করে নিবে দর্শক, এবং সেটা হচ্ছিল, মনে হচ্ছিল। তো তখন ধীরে ধীরে মনে হয় যে না, আমি অভিনয়টাই করতে চাই। অভিনয়ে কি কারো প্ররোচনায় বলবো না, কারো ইন্সপিরেশনে বা কেউ আপনাকে উৎসাহ করেছে, বা কিভাবে আসলে অভিনয়টাতে? কারণ আমরা জানি আপনার পড়াশোনা হয়েছে সঙ্গীতের উপরে, সঙ্গীতের উপর পড়াশোনা করলেন, ছোটবেলায় শিক্ষক হতে চাইলেন, কিন্তু অভিনয়ে হুট করে যে আশাটা হলো, সেটা আসলে কিভাবে হলো? এটার অনুপ্রেরণা, সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে মানুষ, আমার চারপাশের মানুষ, আমার চারপাশে যারা ছিলেন, যাদের কাছ থেকে আমি অনেক পাওয়া, হ্যাঁ, যাদের কাছ থেকে অনেক গ্রহণ করলাম আমি। তো আমার মনে হয় যে আমার চারপাশের মানুষের কাছে আমি অনেক বেশি ঋণী। এবং মানুষ খুবই সুন্দর, মানুষ খুবই সুন্দর, এবং তার নানাভাবেই সুন্দর, নানা পরিস্থিতিতে, নানা ঘটনায় অঘটনায়, সবভাবেই। তো এই বিষয়টাই বেশি প্রভাবক আসলে এই অভিনয়ে আসায়। হ্যাঁ, অভিনয়ে আসায় যখন আমি অভিনয় করতে শুরু করি, তখন মনে হচ্ছিল যে আমি তার গল্পটা বলতে পারলাম, আমি তার গল্পটা বলতে পারলাম। তো এটা বলার মধ্যে এক ধরনের ইয়ে আছে, ডিফারেন্ট চরিত্রে যে রোল প্লে করা যায়, এবং যেটা আপনি বলছিলেন যে মানুষের বিভিন্ন বিষয়গুলো আমাকে খুব টানতো বা আমাকে ভালো লাগাতো, তো ওই বিষয়গুলো বোধহয় আপনার কাছে মনে হতো যে এই নানা পরিস্থিতি, নানা সময়, নানা অনুভূতি, সেটাকে যে আমি শেয়ার করতে পারছি, এটা এক ধরনের রিলিফ দেয় আর কি, যে আমার ভিতরে অনেক জমা কথা বলে দেয়া, এরকম। এটা এক ধরনের আমার স্বাধীনতা আর কি। আচ্ছা, তো অভিনয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি, একটা সময় ছিল খুব গদ বাঁধা অভিনয় করতে হতো, বা একই প্যাটার্নের হতে হতো সেই বিষয়গুলো, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে যারা আসলে বেশি ন্যাচারাল অভিনয় করতে পারে, যাদেরকে দেখে আসলে মনেই হয় যে না, ও তো এইটাই, ও বোধ হয় এইটাই, সো তাদের অভিনয়টাই বেশি নিচ্ছে মানুষ, যেখানে মানুষ, আমি বলছিলাম, যেটা রিলেট করতে পারে যে না, বোধ হয় আমার মতনই তো এমন কিছু একটা। সো এই যে ন্যাচারাল বিষয়গুলো, সেটা কিভাবে আসে? আপনি কি স্ক্রিপ্ট পাওয়ার পর আগে থেকে একটু প্র্যাকটিস করা বা নিজেকে গ্রুম করা সেটা করেন কিনা?
এটা এখন আগে নানা প্যাটার্ন ছিল, আগেও আসলে ওই ইয়েটা ছিল। আমি তা অভিনয় যদি বলি যে খুব তাত্ত্বিক না আমি, বা অভিনয় নিয়ে অনেক স্টাডি করা এরকম না, বাট আমার একটা ফরম্যাট আমার দাঁড়াইছে আর কি, যেটা আমার চিন্তা অনুযায়ী, আমার বোধ অনুযায়ী এবং আমার অবজারভেশন অনুযায়ী, এবং যেটা আমি বিলিভ করি যে ট্রু থাকা অভিনয়ে। এবং যে সংলাপটা, যে বক্তব্যটা আমি দিতে আসছি, এই টোটাল গল্পের একটা বক্তব্য আছে, প্রতিটা সিকোয়েন্সের একটা বক্তব্য আছে, এবং প্রতিটা সংলাপ একটা বক্তব্য। তো এই বিষয়গুলোকে মিনিংফুল করা, সেটা যেরকম আবেদন হওয়া উচিত, সংলাপটাকে সেভাবে ডেলিভার দিতে পারলাম কিনা এই ব্যাপারে আমি একটু সচেতন থাকি। এটা আগেই সচেতন হয়ে যাই, মানে প্রজেক্টের আগে স্ক্রিপ্টটা পড়া হয়, ভাবা হয় যে ওকে এখানে যদি এই কথাটা এইভাবে বলি তাহলে এই কথাটা আর একটু ফল করে, সো এখানে এই রাখা যায়, এখানে আর একটু জোর দেওয়া যায়। তো এত নম্বর সিকোয়েন্সে এসে বা এই পরিস্থিতিতে এসে ক্যারেক্টারটার পরিস্থিতি আরও এরকম হবে। এখন যেটা হচ্ছে যে এটা যে ধরেন যে খুব রিয়েলিস্টিক অ্যাক্টিংয়ের সাথে যে দর্শক খুব ইনভলভ হয়ে যায়, সেটা হয়তো ওনার পারফরমেন্সের কারণে এবং ওনার বিশ্লেষণের কারণে, এবং আমার কাছে মনে উনি খুব ভালো পারফর্মার বা গুড অ্যাক্টর বা গ্রেট অ্যাক্টর, যিনি আসলে অভিনয়টা করছেন কিন্তু আমাদের অভিনয় মনে হচ্ছে না একদম, এবং ওনার প্রতিটা এক্সপ্রেশন এটা জাজ করার মতো না, যেটাতে আমি ইনভলভ হয়ে যাই আসলে। হ্যাঁ, তো এটা আগেও ছিল, এখনও। তো আমার যেটা হতো যে আমি সব ধরনের ফিল্ম দেখতাম, আমার ফিল্মই দেখা হতো বেশি। তো দেখে দেখে আমি যেমন তুর্কি ফিল্মের প্রতি বেশি প্রভাবিত ছিলাম, ইরানি ফিল্মের প্রতি বেশি প্রভাবিত। তো যদি বলি এদিকে মালায়ালাম ফিল্ম আমার খুব পছন্দের, তো তাদেরকে আমি খুব বেশি ট্রু মনে হয় তাদেরকে আমার। ইউরোপিয়ান ফিল্মগুলোও সেম, যে খুবই রিয়েল মনে হয় ওনাদের অভিনয়। তো ওইটার প্রভাবে প্রভাবে প্লাস হচ্ছে আমি যেটা বলি যে আমি অভিনয় করতে গেলে আসলে এটার মিনিং কি, এই জিনিসটাই করি, যেটা আমাকে এই বক্তব্যটা দিচ্ছে এই সিকোয়েন্স, তো এটাই আমাকে বলতে হবে, এর বাইরে কিছুই না। তো সেটা আমার হয় না যে অনেকেই বলে, জানি না এটাতে অনেকে বিরাগভাজন হতে পারেন, যে আমি নিজেকে অনেক ভেঙেছি। আমরা কথা যেহেতু শুনছি, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আজানের জন্য, এরপরে আমরা আবার ফিরে আসছি। দর্শক, আজানের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আমরা ফিরে এসে আবারও শুনবো খায়রুল বাশারের গল্প। বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি লাইফ অ্যান্ড বিউটির আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম খায়রুল বাশারের সাথে অভিনয় নিয়ে, কিভাবে আসলে নিজেকে আপনি চরিত্রের ভিতরে ইনভলভ করেন। আচ্ছা, সেই বলছিলাম যেখানে আমরা থামলাম সেখান থেকেই শুরু করি, যে আমরা একটা খুবই শুনি, বা এটা হয়তো আপনিও শুনেছেন, যে আমি নিজেকে অনেক ভেঙেছি এই চরিত্রটা করতে গিয়ে। তো এই বিষয়টাকে এটা যখন চারদিক থেকে শুনি, এই বিষয়টা আমার কাছে খুব খেলো লাগে আর কি, যে নিজেকে ভাঙা, আমি আমাকে ভাঙতে পারি না। হ্যাঁ, আমি মানুষটা আমি বিশ্লেষণ করতে পারি, আমি একটা গল্পকে অনেক ভাগে ভাগ করতে পারি এবং পরিস্থিতিটাকে অনেক ভাগে ভাগ করতে পারি, এবং একটা চরিত্রের সেই অনুযায়ী তার যে পরিবর্তন এবং পরিণতির দিকে আগায়, সেটাকে আমি বিশ্লেষণ করতে পারি। এখন সেই বিশ্লেষণটা কার কত চমৎকার, ওনার অভিনয় আসলে তত চমৎকার আসে, সেটা দক্ষতার উপরে। হ্যাঁ সেটাই, ওনার বিশ্লেষণটা আসলে খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা খুব ভাঙি না। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, যে এক্সারসাইজ করা বা বিশেষ একটা প্রস্তুতি নেওয়া, যে এখানে একটু শারীরিকভাবে খুবই দখল যাবে চরিত্রটাতে আসলে কিভাবে মানাচ্ছে সেই জিনিসটাকে। তার আগে আমার কাছে মনে হয় যে চরিত্রটাকে বোঝা এটা আসলে মগজের ব্যাপার। হ্যাঁ, মগজের। আমার দেখা যায় যে আমি প্রস্তুতি নিতে গিয়ে আমি যে অনেক ভিতরে মানে রুমে অনেক রিহার্সাল করি বা অনেক ইয়ে করি, এটা কদাচিৎ, খুব কম। বেশি যেটা হয়, যেটা সারাক্ষণ আমার মাথায় চলতে থাকে, হ্যাঁ, প্রতিটা সংলাপ যেতে থাকে এবং কীভাবে কী করবো এরকম। এটা যদি স্রেফ এক কথাই বলি, ধরেন একটা কবিতা আবৃত্তি করা হবে, আমি করবো একরকম আবৃত্তি, আপনি করবেন একরকম আবৃত্তি। সো ওই কবিতাটা কে কতটা আত্মস্থ করলো এবং কতটা সেই কবিতাটাকে নিজের সাথে, নিজের চিন্তা এবং বিশ্লেষণের সাথে হ্যাঁ প্রকাশ করতে পারলো, এবং কোন প্রকাশটা আমাদের বেশি ভালো লাগলো, হ্যাঁ ভালো লাগে বা আমাদেরকে ধরেন যে স্যাটিসফাই করে, তো সেটাই আসলে ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তো ওইটাই আমি। আচ্ছা, আমরা কথা বলছিলাম অভিনয় নিয়ে। আমাদের সাথে একটা ফোন আছে দর্শকদের, আমরা একটু ফোনটা ধরে নিব। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটি বলে আপনার যা বলার বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, নওগাঁ থেকে রাশেদ বলছিলাম। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করবেন প্লিজ। শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করবেন প্লিজ। হ্যাঁ শুনতে পাচ্ছি, তবে একটু ধীরে শোনা যাচ্ছে।
আপনার যা বলার আপনি সেটা বলুন। আমি একটু বাসার ভাইয়ের সাথে কথা বলার জন্য ফোন দিচ্ছি। জি, উনি শুনছেন, আপনি বলুন। আশিক ভাই বলুন, শুনছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি নওগাঁ থেকে বলছিলাম। জি জি, ধন্যবাদ আপনি ফোন করলেন। নওগাঁ উত্তরবঙ্গ। জি, ধন্যবাদ আপনি ফোন করলেন। কথা হলো কখনো। মানে টিভির সামনে আপনাকে দেখে একটু কথা বলার ইচ্ছা হলো, ট্রাই করলাম। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি অনেক নাটক আমরা দেখি তো। জি, অবশ্যই দেখবেন। দোয়া রাখবেন হ্যালো। যেন আরো ভালো কিছু হয়, ভালো কাজ আসে এবং আপনারা যেন সেটা খুব চমৎকারভাবে গ্রহণ করেন, সেটা আমিও আশা রাখি। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক আপনাকে। যেটা বললাম আমরা যে এই যে নাটক দিয়ে বা অভিনয় দিয়ে যে ভালোবাসার জায়গাটা তৈরি জি। করেছেন, সেখান থেকে অনেকে এক্সপ্রেস করতে চায় অনেক সময়। তো কিভাবে আসলে চরিত্রের সাথে নিজেকে ইনভলভ করেন, ক্যারেক্টারের সাথে, সেটা তো আমরা জানলামই। এখন একটু জানি যে অভিনয় শুরু করেছিলেন একেবারে অপ্রত্যাশিতভাবেই, নিজের কোনো তেমন প্ল্যানিং ছিল না। আগের যেটা হয় যে আমরা শুনে থাকি অনেক আর্টিস্টদের আগে থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থাকে, তেমন কোনো ব্যাকগ্রাউন্ডও আপনার নেই, কিন্তু তারপরেও এই যে সকলের ভালোবাসাটা পাচ্ছেন বা ভালোবাসা দিচ্ছে সবাই, সেটা কোন কাজটা থেকে শুরু হয়েছে? থিয়েটার ব্যাকগ্রাউন্ড বলতে আমি মূলত ওইটা একটু ক্লিয়ার করি যে আমি মূকাভিনয় করতাম। মূকাভিনয় 8 করতেন। বছর 8.5 বছর আমি টানাই ছিলাম ওইটার সাথে। এছাড়া থিয়েটারে সম্পৃক্ত ছিলাম, কিন্তু আমি কোনো প্রোডাকশন আসলে করি নাই। আচ্ছা, হ্যাঁ, এমনিতে করি নাই। ইনভলভ ছিলেন? হ্যাঁ, ইনভলভ ছিলাম। আমাদের হয়তো রিহার্সাল চললো, কিন্তু আমাদের প্রোডাকশনটা হয় না এরকম। সেখানেও বেশি দিন হয়তো আমি থাকি নাই। শুধু ঢাকা থিয়েটারের সাথে ছিলাম 7 মাস, আর অন্য টিএসসি লোকনাট্য দলের সাথে ছিলাম প্রায় বছরখানেক। এরপর আরেকটা আমরা একটা থিয়েটার করি, এটার আমাদের এক সিনিয়র শুরু করেন আর কি, নাট্যকলার, তার সাথে কিছুদিন ছিলাম। এটাই। আর প্রদীপের আলো নামে একটা প্রোডাকশন অবশ্য করেছিলাম আমার যতটা মনে পড়ে, আফজাল ভাইয়ের সাথে। এছাড়া মূকাভিনয়টা করতাম আর কি, স্টেজ পারফরমেন্স ছিল। তো সেক্ষেত্রে মূকাভিনয়টাতেই শুরু হওয়া, মানে মূকাভিনয়ের প্রতি আকৃষ্ট। যেমন আমি বলতাম যে আমার গান গাইতে ইচ্ছে করতো, একটু আবৃত্তি করতে ইচ্ছে করতো। আমি খুব ভালো একটা ড্রয়িং দেখে হয়তো থামতাম, মনে হতো যে বাহ, উনি কত চমৎকার আঁকেন, হ্যাঁ, যদি আঁকতে পারতাম। তো এই ধরনের একটা বিদগ্ধতা ছিল। তো মূকাভিনয় একদিন দেখি যে আমাদের লাইব্রেরির সামনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক, আমাদের লাইব্রেরির সামনে মূকাভিনয় হচ্ছে, ডাকসুর পাশেই। তো তখন যিনি মূকাভিনয় করছিলেন তার সাথে পরবর্তীতে আমার পরিচয় হয়। এবং এখানে একটা বিষয় যেটা মানে এর আগেও বিভিন্ন ইন্টারভিউ বলা, যে প্রায় আমি এখানে 45 মিনিটের মতো দেখি আর কি। তো আমি যখন মুভ করি তখন মনে হচ্ছিল যে হয়তো 5 মিনিট দাঁড়িয়েছিলাম এখানে, বাট ঘড়িতে তাকায় যে কী ব্যাপার, ঘন্টাখানেক কীভাবে চলে গেল। তো তখন আমার কাছে মনে হয় যে এই শিল্পটার একটা স্ট্রং একটা আবেদন আছে আসলে, এটা আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে, এবং কখন আপনার সময় চলে গেছে তাকাই তাকায় থাকতে থাকতে আপনি নিজেও বুঝবেন না। সময়টা আসলে হ্যাঁ, তো তখন আমার মনে হলো এই আর্টটার এক ধরনের পাওয়ার আছে, সো আমি এটা শিখতে চাই, এবং কোথায় শিখবো কি জানি না। তো উনি ছিলেন মীর লোকমান ভাই। তো ওনার সাথে আমার একটা সংগঠন করতে গিয়ে পরিচয়, কালচার সংগঠন করতে গিয়ে। তো তখন ওনাকে বলি যে একটা সংগঠন করি আমরা প্রয়োজনে, যেহেতু আমাদের ক্যাম্পাসে এটার চর্চা নাই, তো আমরা সবাই মিলে একটা সংগঠন করি, আপনি শিখালেন, আমরা শিখলাম, ধীরে ধীরে আমাদের সদস্য হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মূকাভিনয়ে যোগদান করার যে গল্পটা, সেটা আমরা শুনছি। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই, কারণ দর্শক না হয় আবার খুব হতাশ হয়ে যাবেন যে আমরা ফোন নিচ্ছি না। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে আপনার যা বলার আছে বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটা বলে আপনার যেটা বলার আপনি বলবেন। হ্যালো মারিয়া আপু। জি, আপু আমি পাবনা থেকে সাদিয়া বলছিলাম। জি সাদিয়া, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন কি বলতে চাচ্ছেন। আমি একটু খায়রুল বাসার ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ কেটিএন বাংলা মানে দেখতেছিলাম, তো হঠাৎ দেখলাম আপনার লাইভ শো। আপনার সাথে কথা বলার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল, হয়ে গেল, ইচ্ছা থাকলে উপায় হয়। তো আজকে সুযোগটা পেয়ে গেলাম, নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আপনার একটা নাটক দেখেছি আমি কিছুদিন আগে এনটিভিতে, নাটকটার নাম ছিল সাদা ফুল। জি, কেমন লেগেছে আপনার? সাদা ফুল নাটকটিতে আপনার চরিত্রটা, আপনার অভিনয়টা খুবই ভালো লাগছে ভাইয়া। মানে ওই নাটকটা আমি যে কতবার দেখছি আমার গন্তির মধ্যে নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। এই সাদা ফুলে আপনার যে চরিত্রটা, এই ধরনের চরিত্রের আরো অনেক অভিনয়ে আপনাকে দেখতে চাই আমরা। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। মেয়ে ফ্যান ফোন করা শুরু করে দিয়েছে অলরেডি। যেহেতু সাদা ফুলের কথা বললো, আমাদের এটিএন বাংলায়ও কিন্তু আপনার একটা নাটক প্রচারিত হয়েছে যেটার অনেক বেশি ভিউ হয়েছে। আমি যদি ভুল না করি তাহলে নাটকটার নাম আজকাল তুমি আমি। হ্যাঁ, রাইট। তো সেই নাটকে অনেক রেসপন্স এসেছে, অনেক ভালোবাসা এসেছে, এবং যেহেতু সেও বলেছে আমরাও এটিই চাই যে আপনি ঠিক এমন সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিয়ে যাবেন। যেহেতু একটা মেয়ে ফ্যানের ফোন এসেছে, আমরা একটু এটা নিয়ে কথা বলবো, তারপর আমরা আবার ফেরত যাব আমাদের আগের টপিকে। এই যে আপনার অভিনয় দেখে বা আপনাকে দেখে অনেকের অনেক ইচ্ছে থাকে কথা বলার, ওনার নিজেরও খুব ইচ্ছে ছিল আপনার সাথে কথা বলবে। মেয়ে ফ্যানদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপোজ পান কিনা, বিয়ের, প্রেমের বা এই ধরনের কিছু? ওনারা ওনাদের নানা বিষয়ই বলেন আর কি, কাজ দেখে যেটা যে ভালো লাগলো কাজ, এই বা পূর্বে আগে দেখে নাই, দেখার পর থেকে এখন তারা কাজগুলো দেখে, এরকম আরও কাজ দেখতে চায় বা কেমন যাচ্ছে। কেউ কেউ হয়তো জানতে চায় যে কেমন আছি বা কি, এবং নিজের ব্যাপারেও জানায় যে সে এমন এমন। তো এটা আমি দেখি, আমার ভালো লাগে। আমার ভালো লাগে বলতে এটাই, যে এটাই এক ধরনের অনুপ্রেরণা দেয় আর কি। আর সামটাইমস আমার মনে করেন যেটা খুবই হঠাৎ হঠাৎ আমার কাউকে আসলে রিপ্লাই দেওয়া হয়ও। হ্যাঁ, এটা আসলে খুবই মুডের উপর ডিপেন্ড করে, এবং আমার কখনো কখনো দেওয়া হয়, একদম দেওয়া হয় না তা না। তো তখনও কথা হয়, তো আমি একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, মানে কি অবস্থাটা ওনারা আসলে কাজ দেখে, কারণ এটাও ইয়ে করে, তো তখন মানে সবভাবেই আমার ওই যোগাযোগটা আমি আসলে চেক করি। সবার সাথে হয়তো কথা বলতে পারি না, বাট এটা অনেক আমাকে উৎসাহ দেয়, এবং আমার কাছে মনে হয় যে আরও ভালো করা উচিত বা আরও সচেতন হওয়া উচিত, এবং আমি আরও সিরিয়াস হই কাজের ব্যাপারে। আচ্ছা, আমরা অন্য আরেকটি ইন্টারভিউর মাধ্যমে জেনেছি আপনার জীবনে প্রেম এসেছে 3 বার। সেই ইন্টারভিউর পরে আর কোনো প্রেম এসেছে কিনা? না। আচ্ছা, তো যেহেতু আমরা এটাও দেখেছি, আপনিও বোধহয় এটা খেয়াল করেছেন, আপনাকে যারা জানায় তারা তো জানায়, কিন্তু বিভিন্ন নাটকের ক্লিপ যেগুলো আপনার রোমান্টিক নাটক, বিভিন্ন আপনার সহশিল্পীদের সাথে আপনি এত সুন্দরভাবে আসলে জিনিসটাকে উপস্থাপন করেন, আপনার ভক্তরা মনে করেন আপনি পার্সোনাল লাইফেও আসলে ঠিক এমনই হবেন, বা ঠিক এমনই, বা আপনার ওই ক্যারেক্টারটাকেই তারা আসলে ভালোবাসে। তারা আসলে যেটাকে কি বলে, যে ক্রাশ হিসেবে আপনাকে বিবেচনা করে বা গণ্য করে। সো এই যে বিভিন্ন জায়গায় আপনাকে ক্রাশ হিসেবে বলা হয়, বা আপনার প্রতি একটা তাদের তেমন একটা অনুভূতি কাজ করে যে না, যদি তাকে আমি প্রেমিক হিসেবে পেতাম। সো সেটার অবসান বোধহয় ঘটবে আপনি যখন বিয়ে করবেন, ঠিক তখনই। সো বিয়েটা কবে করবেন সেটা কি আমরা জানতে পারি কিনা? এটা আমি জানি না। আচ্ছা, বিয়ে করলে অবশ্য অনেকের মনে ভেঙে যাবে। আপনারা কিভাবে জানবেন? আমি জানি না এখন আসলে এটা, এই ব্যাপারে কোনো প্রকার প্ল্যান পরিকল্পনা নাই এখনো পর্যন্ত নাই। এখনো পর্যন্ত আপনি তাহলে, আমরা যতটুকু বুঝলাম, দর্শক যারা আপনারা ওনার ফ্যান আছেন, উনি এখনো পর্যন্ত ফ্রি আছেন, এবং বিয়ে কবে করবেন তারও আসলে কোনো ঠিক ঠিকানা নেই। খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এটা অবশ্যই আপনার মেয়ে ফ্যানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা নিয়ে কথা না বললে আমার মনে হয় যে অনেকে কষ্টও পাবেন। তো সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে জীবন সঙ্গিনী হিসেবে স্পেসিফিক কোনো পছন্দ রয়েছে কিনা? ওই যে বলি, মানুষ পছন্দ, এবং মানে না, এরকম নির্দিষ্ট কিছু নাই। এটা বলতে যাচ্ছি এটাই যে আসলে মানুষ কখন কাকে কিভাবে ভালো লেগে যায় এটা খুব মুশকিল বোঝা। সেটা যখন ঘটে যাবে, এটাই মনে করি আমি। তো এটা সময়ের উপর ছেড়ে দেয়া। আচ্ছা, আমরা আর আপনাকে এই বিষয়ে কথা বলে নার্ভাস করতে চাচ্ছি না, আপনি যথেষ্ট নার্ভাস ফিল করছেন আমার কাছে মনে হচ্ছে। আমরা একটু চলচ্চিত্র নিয়েও কথা বলি। আপনি যেহেতু দীর্ঘদিন মূকাভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন, তারপরে আপনি নাটকে কাজ করেছেন, তারপরে আপনি বেশ কিছু চলচ্চিত্রে অল্প কিছু কাজ করা হয়েছে, এবং আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে ওইটা নিয়ে কথা বলছিলাম যে চলচ্চিত্রের কাজের ক্ষেত্রে আসলে আপনার কি চিন্তা ভাবনা। সো চলচ্চিত্রে কাজ করার ক্ষেত্রে আপনার পছন্দ আর্ট ফিল্ম টাইপের যেই
চলচ্চিত্রগুলো রয়েছে সেগুলো, এছাড়া আসলে আর কোনো চলচ্চিত্র ক্ষেত্রে প্রেফারেন্স রয়েছে কিনা, যে এই ধরনের গল্প হলে, এই ধরনের কাজ হলে? আমার কাছে এটাও মনে হয় যে সব ফিল্মই আর্ট ফিল্ম, কারণ এটা আর্টই আসলে। এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমি এর মধ্যে কাজ করে আসছি সেগুলোর কথাও একটু বলি। যেমন আমার প্রথম কাজ করা হচ্ছে ইতি তোমারই ঢাকা, এটা অ্যান্থোলজি ফিল্ম, যেটা এখন নেটফ্লিক্সে আছে। তো এরপর কাজ করা হয় মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের 49 বাতাস, ওইটাই কাজ করা, একটা চরিত্র করা, মিস করতে পারি কিছু, যাই হোক। তারপর নেটওয়ার্কের বাইরে কাজ করা, যেটা একটা ওটিটিতে আসে এই ফিল্মটায়। এরপর যাই হোক, রিসেন্টলি যেগুলো করলাম তার মধ্যে হচ্ছে বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের, যেটা কাজ শেষ হলো, খুব শীঘ্রই আসবে। আরেকটা কাজ শেষ করলাম যেটা অনুদানপ্রাপ্ত, 3.5 হাত ভূমি, ইমতিয়াজ নিয়ামুল ওনার, তো ওইটা আসবে। তো এইভাবে এই কাজগুলো করা হচ্ছে, যেখানে চরিত্রের আসলে আমার মনে হচ্ছে যে চরিত্রটা টানছিল তাই করি, এটা একটা ছিল। আর একটা হচ্ছে যে একটু ডিফারেন্ট এটা বলার, বা এই গল্পের ভাষাটা একটু আলাদা এরকম। এবং আমার কাছে মনে হতো যে এই যদি বনলতা সেনের কথা বলি, বা ইতি তোমারই ঢাকার কথা বলি, বা নেটওয়ার্কের বাইরের কথা বলি, যে আমার কাছে এই গল্প তো মিস করা যায় না, এই ব্যাপারটা ছিল। কিন্তু আসলে একদম এখন তো অভিনয় করছি, সেটা আমার প্রফেশন আসলে। তো নাটকে কাজ করা হচ্ছে, ওটিটিতে কাজ করা হচ্ছে, ফিল্মে এরকম যেই কাজটা মনে হচ্ছে যেটা করা উচিত আমার, এই সুযোগটা আবার নাও আসতে পারে। বা ওই যে কাজল রেখায় কাজ করা, তো আরেকটা কাজল রেখা ময়মনসিংহ গীতিকা নিয়ে ফিল্ম হবে আমার মনে হয় না খুব একটা রিসেন্ট টাইমে, বা সিগনিফিকেন্ট যে কাজগুলো। তো বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের উপর আসলে, তো ওনাকে নিয়ে এক ধরনের বিশ্লেষণ। তো ওই কাজ আরেকবার সুযোগ হবে এরকম একটা কাজে সম্পৃক্ত হয়, এটার সম্ভাবনা খুব কম। আবার 3.5 হাত ভূমি হচ্ছে আমাদের মন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, তো এই সুযোগটাও খুব কদাচিৎ আসে না। ফুটবল 71 করা, অনম বিশ্বাস ভাই করছেন, ওইটা অনুদানপ্রাপ্ত। তো ফুটবল নিয়ে এবং আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল যেটা ছিল, বা তো ওই দলটা নিয়ে যে গল্পটা, এটা মনে হচ্ছিল যে, এবং মনে হচ্ছিল যে এই গল্পটা অবশ্যই থাকা উচিত আমার, কারণ এরকম আরেকটা গল্প কবে হবে বা কি জানি না। তো এই কাজগুলোতে সম্পৃক্ত থাকে এই। বাট একদমই ফিল্মে কাজ করা এবং এটাকে যেটা বলছিলাম যে আমার প্রফেশন এবং আমি অভিনয় করে যাচ্ছি, সেটা তো আসলে কয়েকটা প্ল্যাটফর্মে ওকে করা যাচ্ছে, যেটা ওটিটি বলেন, নাটক বলেন, বাট ফিল্মে ওইভাবে করে আসা। আর যদি বলেন যে একদমই ফিল্মটাকে ধরে আগানো, সেই প্ল্যানটা আমি এখনো করতে পারছি না। শুধুমাত্র ফিল্মের উপর ডিপেন্ড করে, সেটা এটা আমি এখনো করতে পারছি না এবং করতে চাই না এখনো। আমার কাছে মনে হচ্ছে এখনো এটা সময় না। এটা অনেক বেশি বিলাসী চিন্তা হয়ে যাবে আমার জন্য। আর আমারও প্রস্তুতির ব্যাপার আছে, আর একটু সময় দরকার। সব মিলিয়ে আসলে করা হবে। আমরা বুঝলাম যে আপনার পছন্দের বা আপনি যেই জিনিসটা আপনাকে বেশি টানে, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট চরিত্র এবং ডিফারেন্ট গল্প, যেগুলো আসলে গতানুগতিক না, সেই বিষয়গুলো আপনাকে বেশি টানে। এমন আমার জন্য এক হচ্ছে বড় চ্যালেঞ্জ এটা প্লে করা, আর একটা হচ্ছে যে আপনার এক ধরনের রেসের মধ্যে থাকি আর কি, নিজের সাথে নিজেই। হ্যাঁ, তো এটা এবং এক ধরনের রিহার্সাল, কিন্তু এটা আমার জন্য আমি শিখছি কিন্তু প্রচন্ড এগুলো থেকে। তো নানা টাইপের কাজের সাথে সম্পৃক্ত থাকে, যে ধরনের অভিজ্ঞতাটা আসছে, সেই অভিজ্ঞতাটা আমার সামনে কাজে দিবে। সো এই সুযোগগুলো আমি আসলে এই কারণে মিস করি নাই। এবং এই ধরনের যত একটু ডিফারেন্ট কিছু মনে হবে, সেটাতে আমার প্রচন্ড সংশয়ও থাকে, ভয় থাকে যে পারবো তো, মানে নিজেকে চ্যালেঞ্জ দিয়ে যে কাজটা আপনি করতে পারেন, এটাকে জাজ করতে পারছি এই চরিত্রটাকে, এবং ঠিকঠাক কি প্লে করতে পারতেছি, কতটা পারলাম। এটাও যখন আমি শুটে থাকি তখন আমার কাছে মনে হয়, কিন্তু সারাক্ষণই ওই বিশ্লেষণটা চলতে থাকে যে সংলাপটা কি এই দেয়াটা চেতে কি এভাবে দিলে মনে বেশি ভালো হতো বা ভালো হবে। তো এরকম 3টা 4টা 5টা ভেবে একটাতে এসে আমি থামি যে রাইট, এটা হলে বেশি এই অবস্থা অনুযায়ী, এই সিচুয়েশন অনুযায়ী আপনার বেস্ট যেটা আর কি। হ্যাঁ, এরকম মনে হয়। তো এই দ্বন্দ্ব চলতে থাকে। তো এই রেস্ট, মানে এই ব্যস্ততাটা আমার খুব দরকার হয় না। আর দেখা যায় যে অনেক কাজ শেখাতে একটু আমি নিজে কমফোর্ট জোনে থাকি, বা এটা আমার জন্য খুবই কমফোর্ট। যেমন আপনি যেটা বলছিলেন যে খুবই ইনোসেন্ট কিছু চরিত্রে আমাকে দেখা যায়। এখন এই চরিত্র করার পর এটা দর্শক দেখতে চায় প্রচুর, এবং দেখা যাচ্ছে যে কোনো ডিরেক্টর উনি ভাবছেন যে আমার এই গল্পের চরিত্রটা এরকম ইনোসেন্ট, এটা কে করবেন। খুবই সাধারণভাবেই তারা আমার কোনো একটা কাজ দেখা, তার কাছে মনে হচ্ছে এটা বাসার, ও বাসার। তো
প্রায় এই টাইপের গল্প আমার কাছে চলে আসে। তো এছাড়াও আরো কিছু গল্প আসে হয়তো যেই গল্পগুলো আমি করতে চাই না, দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পটা করার কোনো মানে নেই, বা আপনার কাছে মনে হয় যে তখন কিন্তু অলরেডি আমি একবার করে ফেলেছি। এটাকে একসেপ্ট করি, কারণ আমি তো একদম না করে বসে থাকতে পারবো না। অবশ্যই তো তাই। এই চলছে এই আর কি। জিনিসগুলো ভেবেই আসলে কাজটা করা এই তো। হয়। অনেক ধন্যবাদ। আমরা জি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গল্প আরো অনেক বাকি ছিল, কিন্তু জি, জি। এখন বাড়ি ফিরতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য, চমৎকার কিছু সময় আমাদের সঙ্গে কাটাবার জন্য এবং আমাদের সাথে গল্প করবার জন্য, এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য অবশ্যই ATN বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে। ধন্যবাদ ATN বাংলাকেও ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এবং আপনার জন্য শুভকামনা, ATN বাংলার জন্য শুভকামনা। আর দর্শকের প্রতি একটু বলি, আপনাদের প্রতি সবসময় আমি প্রচণ্ড কৃতজ্ঞ এবং খুবই আপ্লুত হই আপনাদের যে কোনো রিয়াকশানে, এবং সেটাকে আমি কখনো আশীর্বাদ হিসেবে নেই, যেটাকে সমালোচনা হিসেবে নেই, সমালোচনা হিসেবে নেই, যেটা মনে হয় যে নেওয়ার দরকার নেই সেটা আসলে নিয়েও না, সব মিলিয়েই। এবং এক ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি, আমাদের সমাজ যাচ্ছে, দেশ যাচ্ছে। তো একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, রাস্তাঘাট অপরিষ্কার করবেন না, এবং আরেকটা বিষয় হচ্ছে ন্যায়কে ন্যায় বলার যে চর্চাটা আপনাদের মধ্যে তৈরি হলো, এটা সবসময় চর্চিত রাখবেন। ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো এবং পজিটিভের সঙ্গে থাকুন। ধন্যবাদ।